সুপ্রিয় শিক্ষার্থী, পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মীর তালহা জুবায়েদ। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচার হিসেবে আমি আপনাদের সিএসসি 327 মাইক্রোপ্রসেসর সিস্টেমস এন্ড ইন্টারফেসিং এই টেক্সট কোর্সটি পাঠদান করছি এবং সিএসসি থার্ড ব্যাচ, এইচএসসি স্ট্রিম, ফোর্থ এবং ফিফথ ব্যাচ ডিপ্লোমা স্ট্রিম তাদের জন্য এই কোর্সটিতে আমরা ফল 2020-এর মিড টার্ম এক্সামিনেশনের জন্য যে প্রিপারেশন, সেখানে আমরা শিক্ষার্থীদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছি এবং আমরা আজকে কথা বলবো অ্যাসাইনমেন্টের যেটা বি গ্রুপ তাদেরকে নিয়ে। এবং এই অ্যাসাইনমেন্টের গ্রুপ বিতে যারা আছেন তারা হচ্ছে রোল নাম্বার 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29, 32, 35, 38 এবং 41। তাদেরকে মূলত 8086 মাইক্রোপ্রসেসর নিয়েই তাদেরকে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে। এবং যারা গ্রুপ এ তারা মূলত মৌলিক বিষয়গুলো এবং 8085 মাইক্রোপ্রসেসর নিয়ে কথা বলতে হবে। এবং যারা গ্রুপ সি তারা মূলত সিস্ক মাইক্রোপ্রসেসর নিয়ে তাদেরকে মূলত অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে। সাথে 8086 এর অ্যাড্রেসিং মোড এবং ইনস্ট্রাকশন সেট নিয়ে তাদেরকে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে। তো এই টপিকগুলো অর্থাৎ গ্রুপ বি তে আছে আর্কিটেকচার অফ 8086 মাইক্রোপ্রসেসর, তার ফাংশনাল ইউনিটস গুলো নিয়ে, 8086 এর ফিচার গুলো এবং কম্প্যারিজন 8085 এবং 8086 মাইক্রোপ্রসেসরের তুলনামূলক আলোচনা তাদেরকে করতে হবে। ফাংশনাল ইউনিটস, এখানে প্রশ্নটা দুইবার হয়ে গেছে যে এক্সপ্লেইন দি ফাংশনাল ইউনিটস অফ 8086 মাইক্রোপ্রসেসর। অতএব এই প্রশ্নটির আর দরকার নেই। যারা গ্রুপ বি তে আছেন তারা যেটা করবে সেটি হচ্ছে এই পিন কনফিগারেশন, এই প্রশ্নটি সুন্দর করে লিখবেন এবং সেক্ষেত্রে আমরা এটিকে 5 মার্ক কাউন্ট করবো। অর্থাৎ এই প্রশ্নটি ফাংশনাল ইউনিটস অফ 8086 মাইক্রোপ্রসেসর। অবশ্যই এখানে আরেকটু পার্ট আছে, আমরা সেটা আলোচনা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের লেকচারের যে মূল অংশ সেটিতে। এই অ্যাসাইনমেন্টগুলো তৈরির জন্য আপনারা সহায়তা নেবেন মূলত tutorialspoint.com সেটির। এবং এখানে আমরা যারা গ্রুপ বিতে আছেন 8086 মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার এখানে এসেছে, সেটি আমরা যদি দেখি 8086 মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার, ফিচার্স এবং কম্প্যারিজন, এগুলো কিন্তু আমাদের প্রশ্নে ছিল। যেমন এখানে আমরা দেখি যে কম্প্যারিজন বিটুইন 8085 এবং 8086 মাইক্রোপ্রসেসর আর 8086 এর প্রমিনেন্ট ফিচার্স। 8086 মাইক্রোপ্রসেসর কি জিনিস সেটি এখানে দেওয়া হয়েছে যে 8086 মাইক্রোপ্রসেসর একটি এনহ্যান্সড ভার্সন অফ 8085, অর্থাৎ 8085 মাইক্রোপ্রসেসরেরই এনহ্যান্সড ভার্সন হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসর, যেটি ইন্টেল 1976 সালে এটি ডিজাইন করেছে, যেটি 16 বিটের একটি মাইক্রোপ্রসেসর যার অ্যাড্রেস লাইন রয়েছে 20টা এবং 16টা রয়েছে ডেটা লাইনস। এবং এই অ্যাড্রেস লাইন এবং ডেটা লাইনগুলোর মাধ্যমে সর্বোচ্চ 1 মেগাবাইট স্টোরেজ সেটি প্রোভাইড করে থাকে, অর্থাৎ মেমোরি সাইজ হচ্ছে ম্যাক্সিমাম 1 মেগাবাইট। তাহলে 8086 একটি 16 বিটের মাইক্রোপ্রসেসর যার ডেটা বাস হচ্ছে 16 বিটের, রেজিস্টারগুলো 16 বিটের, ইন্টারনাল ডেটা বাস, এক্সটার্নাল ডেটা বাস সেগুলো 16 বিটের, কিন্তু অ্যাড্রেস লাইনটা হলো 20 বিটের। এটা গেল একটা পার্ট। আরেকটা হচ্ছে যে 8086 এর 3টা ভার্সন অ্যাভেলেবল, একটা 5 মেগাহার্টজের, একটা 8 মেগাহার্টজের এবং আরেকটি হচ্ছে 10 মেগাহার্টজের। অর্থাৎ ফ্রিকোয়েন্সি অফ অপারেশনের ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে 8086 এর 3টা ভার্সন অ্যাভেলেবল, একটা 5 মেগাহার্টজের, একটা 8 মেগাহার্টজের এবং একটা 10 মেগাহার্টজের। তো আমরা 8086 এর আলোচনার সময় বলেছিলাম ম্যাক্সিমাম মোড অফ অপারেশন এবং মিনিমাম মোড অফ অপারেশন দুটো অপারেশন মোড সাপোর্ট করে। ম্যাক্সিমাম মোড ইজ সুইটেবল ফর সিস্টেম হ্যাভিং মাল্টিপল প্রসেসর। যে সকল সিস্টেমে মাল্টিপল প্রসেসর রয়েছে সেগুলোর ক্ষেত্রে 8086 ম্যাক্সিমাম মোড অফ অপারেশনে যদি অপারেটেড হয় তাহলে সেটি সুইটেবল, এবং মিনিমাম মোড ইজ সুইটেবল ফর সিস্টেম হ্যাভিং এ সিঙ্গেল প্রসেসর। তো স্বাভাবিকভাবে একটি নোট ডাউন করে রাখবেন যে what are the modes of operation of 8086 microprocessor? There is two modes of operation. One is the maximum mode and another is minimum mode. Maximum mode of operation হচ্ছে মাল্টিপল প্রসেসরের জন্য, কিন্তু
মিনিমাম মোড অফ অপারেশন হচ্ছে সিঙ্গেল প্রসেসরের ক্ষেত্রে। আমাদের অ্যাসাইনমেন্টের যে টপিক ছিল প্রমিনেন্ট ফিচার্স অফ 8086 মাইক্রোপ্রসেসর। এই প্রমিনেন্ট ফিচার্স মানে প্রসিদ্ধ বৈশিষ্ট্যগুলো, মানে যে সকল বৈশিষ্ট্যগুলো মাইক্রোপ্রসেসর 8086 এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য এখানে লেখা আছে। মোট 8টি বৈশিষ্ট্য দেওয়া আছে। এখানে প্রথমে বলা হচ্ছে ইট হ্যাজ অ্যান ইনস্ট্রাকশন কিউ হুইচ ইজ কেপেবল অফ স্টোরিং 6 ইনস্ট্রাকশন বাইটস ফ্রম দি মেমোরি রেজাল্টিং ইন ফাস্টার প্রসেসিং। অর্থাৎ 8086 মাইক্রোপ্রসেসরে একটি ইনস্ট্রাকশন কিউ রয়েছে। কিউ মানে রাখার জায়গা, বেসিক্যালি যেখানে একটার পর একটা রাখা যায় কোনো কিছু। ইনস্ট্রাকশন কিউ ওরকমই একটা জিনিস যে সেখানে আমরা একের পর এক ইনস্ট্রাকশন রাখতে পারি। তো এই ইনস্ট্রাকশন কিউতে সব মিলিয়ে 6 ইনস্ট্রাকশন বাইটস সেখানে রাখা যায়, মানে 6 বাইট ডাটা সেখানে স্টোর করা যায়। তার মানে কি 1 বাইটের ডেটা প্রসেসিং হচ্ছে, তার মানে এর পরবর্তী 5 বাইটের ডেটা কিন্তু সেখানে এই ইনস্ট্রাকশন কিউতে রয়ে গেছে। ফলে একটা প্রসেসিং শেষ করে তাকে বসে থাকতে হবে না যে আরেকটা নেক্সট ইনস্ট্রাকশন কোনটা সে এক্সিকিউট করবে সেটা খুঁজে বেড়াতে হবে না, বরং আগে থেকেই এসে হাতের কাছে জমা হয়ে আছে। তাই বলা হচ্ছে রেজাল্টিং ইন ফাস্টার প্রসেসিং। তাহলে 8086 এর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তার ইনস্ট্রাকশন কিউ রয়েছে এবং যে কিউটা হুইচ ইজ কেপেবল অফ স্টোরিং 6 ইনস্ট্রাকশন বাইটস ফ্রম দি মেমোরি। মেমোরি থেকে 6টি ইনস্ট্রাকশন বাইটস স্টোর করার সামর্থ্য রয়েছে এমন একটা ইনস্ট্রাকশন কিউ রয়েছে, ফলে প্রসেসিং ফাস্টার হয়েছে। আরেকটা হচ্ছে যে it was the first 16-bit processor having 16-bit arithmetic logic unit, 16-bit register, internal data bus এবং 16-bit external data bus resulting in faster processing. এরপরে আসছে যে 3 versions available frequency of operation উপর ভিত্তি করে, একটা 5 মেগাহার্জের, একটা 8 মেগাহার্জের, একটা 10 মেগাহার্জের। যেটি 8 মেগাহার্জের সেটিকে বলা হয় 80862 মানে সেকেন্ড ভার্সন, যেটি 5 মেগাহার্জের সেটা সিম্পলি 8086। তাহলে আমরা যখন ভাইভাতে প্রশ্ন করব যে হাউ মেনি ভার্সনস আর অ্যাভেলেবল বেসড অন ফ্রিকোয়েন্সি অফ অপারেশন, 8086 এর কতগুলো ভার্সন ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে অ্যাভেলেবল রয়েছে, তখন আপনি বললেন যে 3টি ভার্সন অ্যাভেলেবল। তখন আমাদের নেক্সট কোয়েশ্চেন হবে যে 8086 সেটির ফ্রিকোয়েন্সি কত বা ক্লক স্পিড কত, সেটি 5 মেগাহার্জ। 80862 মানে যেটা সেটি সেকেন্ড ভার্সন যেটা 8086 এর, সেটি কত ক্লক স্পিডের, 8 মেগাহার্জের। অথবা সি 80861 সেটি 10 মেগাহার্জের। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা ক্লক স্পিড। আচ্ছা, এরপরে আসছে একটা হলো যে পাইপলাইনিং, যেটা যে টু স্টেজ অফ ইট ইউজেস টু স্টেজেস অফ পাইপলাইনিং। একটা হলো ফেস স্টেজ আর একটা হলো এক্সিকিউট স্টেজ হুইচ ইমপ্রুভস পারফরমেন্স। পাইপলাইনিং মানে হলো যখন পানি প্রবাহিত হয় পাইপলাইনের মধ্য দিয়ে, তখন পানির কণাগুলো যখন পাইপলাইনের মধ্য দিয়ে মুভ করে তখন পরবর্তী কণাগুলো কিন্তু ওই পাইপলাইনে এসে জমা হয়ে থাকে ওই পাইপলাইনের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার জন্য। অর্থাৎ ইনস্ট্রাকশনগুলো ঠিক ওরকম ভাবেই একটার পর একটা ইনস্ট্রাকশন ঠিক পানির মতো স্রোতের মতো করে এসে জমা হতে থাকে এবং প্রসেসর এক্সিকিউট করে 2 ধাপে। সে প্রথমে ফেস করে, ডিকোড করে, এক্সিকিউট করে। ওই জন্য বলা হচ্ছে ফেস স্টেজ এবং এক্সিকিউট স্টেজ, কারণ ফেস স্টেজে বেসিক্যালি ডিকোড করাটাও অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে আসছে যে ফেস স্টেজ ক্যান প্রিফেস আপ টু 6 বাইটস অফ ইনস্ট্রাকশনস। ফেস স্টেজে যেটা করে যে মেমোরি থেকে ইনস্ট্রাকশন ফেস করে 6 বাইট অফ ইনস্ট্রাকশন, মানে মোটামুটি ভাবে 48 বিটের ইনস্ট্রাকশন সে মেমোরি থেকে ফেস করে সেটিকে সে কিউতে, ওই ইনস্ট্রাকশন কিউতে জমা রেখে দেয় এবং প্রসেসর ইনস্ট্রাকশন কিউ থেকে একের পর এক ইনস্ট্রাকশন নিয়ে এক্সিকিউট করতে থাকে। এইটাকে বলা হচ্ছে যে ফেস স্টেজ ক্যান প্রিফেস আপ টু 6 বাইটস অফ ইনস্ট্রাকশনস অ্যান্ড স্টোরস দেম ইন দ্য কিউ। এখানে কোন কিউতে রাখা হয়? ইনস্ট্রাকশন কিউতে। এক্সিকিউট স্টেজ যেটা করে এই ইনস্ট্রাকশনগুলোকে এক্সিকিউট করে। এটা আসলে আগের পয়েন্টের সাথেই হবে। আচ্ছা, আরেকটা হলো যে ইন্টারাপ্ট কতগুলো রয়েছে। 8086 এ ইন্টারাপ্ট রয়েছে 256টি ভেক্টর ইন্টারাপ্ট রয়েছে। ইন্টারাপ্ট নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এবং 8086 এর ট্রানজিস্টরের সংখ্যা অলমোস্ট 29,000। তাহলে এই প্রমিনেন্ট ফিচার্স গুলো আপনাকে নোট করতে হবে।
এরপরে আমাদের অ্যাসাইনমেন্টের পার্ট ছিল, আমাদের দেখতে পাচ্ছি যে মেক এ কম্পারিজন বিটুইন 8085 এবং 8086 মাইক্রোপ্রসেসর। এখানে কম্পারিজনটি লেখা আছে, মোট 7টি বিষয়ের উপর ভিত্তি করে তুলনাটা করা হয়েছে। কম্পারিজন মানে তুলনা, আর ডিফারেন্স মানে পার্থক্য। তাহলে তুলনা করার পার্থক্যের মধ্যে আসলে বেশ কিছু মানে মৌলিক রাইটিং স্টাইলে একটু আলাদা। কম্পারিজনে আমরা যখন কম্পেয়ার করি তখন আমাকে অবশ্যই একটা ভিত্তির সাথে কম্পেয়ার করতে হবে। যেমন এখানে হচ্ছে কি বিষয়, যেমন আমরা যখন দুটো মানুষকে তুলনা করি তখন হয় তার চেহারা দিয়ে তুলনা করি, অথবা তার উচ্চতা দিয়ে, তো তার সৌন্দর্য দিয়ে তুলনা করি, অথবা তার মেধা দিয়ে তুলনা করি। এগুলোকে বলা হয় ফিচার, যে কি ফিচারের উপর ভিত্তি করে আপনি তুলনা করবেন। তাহলে আমরা যখন তুলনা করছি, কম্প্যারিজন করছি 8085 এবং 8086 মাইক্রোপ্রসেসরের যখন তুলনা করছি, তখন কি কি ফিচারের ভিত্তিতে আমরা তুলনা করব সেটি এখানে বোল্ড করে পাশে দেয়া হয়েছে। এখানে 7টি ফিচার উল্লেখ করা হয়েছে: সাইজ, অ্যাড্রেস বাস, মেমোরি, ইনস্ট্রাকশন, পাইপলাইনিং, আইও এবং কস্ট। আমরা জানি যে 8085 একটি 8 বিটের মাইক্রোপ্রসেসর, 8086 একটি 16 বিটের মাইক্রোপ্রসেসর। তাহলে সেটির ভিত্তিতে আমরা তুলনা করতে পারি। অ্যাড্রেস বাসের বিষয়টি, যে 8086 ইতিমধ্যেই জেনেছেন যে সেটি একটি 20 বিট অ্যাড্রেস বাস, অর্থাৎ অ্যাড্রেস লাইনের সংখ্যা হচ্ছে 20টি, কিন্তু 8085 এ অ্যাড্রেস লাইন থাকে 16টি, যে কারণে এটিকে বলা হয় 16 বিটের অ্যাড্রেস বাস, এবং 8086 হচ্ছে 20 বিটের অ্যাড্রেস বাস। আমরা দেখেছি যে 20 বিটের অ্যাড্রেস বাস থাকার কারণে 2 টু দি পাওয়ার 20 অর্থাৎ 1 মেগাবাইট মেমোরি অ্যাক্সেস করা সম্ভব 8086 এর মাধ্যমে। কিন্তু যেহেতু 16 বিটের অ্যাড্রেস বাস, অর্থাৎ 2 টু দি পাওয়ার 16 অর্থাৎ 64 কিলোবাইট অ্যাক্সেস মেমোরি স্পেস অ্যাক্সেস করা যাবে 8085 এর সাহায্যে। এরপরে রয়েছে পাইপলাইনিং। এই পাইপলাইন আর্কিটেকচারটি 8085 এ সাপোর্ট করে না, কিন্তু 8086 এ পাইপলাইন আর্কিটেকচার সাপোর্ট করে। তার মানে পাইপলাইন আর্কিটেকচার মানে হলো ইনস্ট্রাকশন পাইপলাইনের মধ্য দিয়ে একের পর এক আসতে থাকবে, মানে একটার পর একটা ইনস্ট্রাকশন আসতে থাকবে, সেগুলো ক্রমান্বয়ে ফেস করবে, ডিকোড করবে এবং এক্সিকিউট করবে প্রসেসর। কিন্তু 8085 এ সেই সুবিধাটা নেই, অর্থাৎ পাইপলাইনের সুবিধাটা 8085 এ সাপোর্ট করে না। যদি আমরা ইনপুট আউটপুট অপারেশনের কথা বলি, আমরা জানি যে ইনপুট আউটপুট অপারেশনের জন্য যে ডেটা বাস, সেটি 16 বিটের ডেটা বাস 8086 এ, কিন্তু 8085 এ 8 বিটের, অর্থাৎ এখানে 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ 256 আইও অ্যাড্রেস করা সম্ভব, কিন্তু 8086 2 টু দি পাওয়ার 16 অর্থাৎ 65536 ইনপুট আউটপুট অ্যাড্রেস করতে সক্ষম। এবং স্বাভাবিকভাবেই যেহেতু 8085 একটি 8 বিটের মাইক্রোপ্রসেসর, কিন্তু 8086 হচ্ছে 16 বিটের মাইক্রোপ্রসেসর, সো বিট সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নাম্বার অফ অ্যাড্রেস লাইনস থেকে শুরু করে প্রসেসিং ক্যাপাবিলিটিও বাড়ে, স্বাভাবিকভাবেই কস্টও বেড়ে যায়। 8085 এর তুলনায় 8086 একটু হায়ার কস্টলি। তাহলে সাইজ, অ্যাড্রেস বাস, মেমোরি, ইনস্ট্রাকশন, পাইপলাইনিং, আইও এবং কস্টের উপর ভিত্তি করে আমরা 8085 এবং 8086 মাইক্রোপ্রসেসরের কম্পেয়ার করতে পারি। এরপরে আসছে আর্কিটেকচার। এখানে আর্কিটেকচারটি ড্র করা হয়েছে আমাদের অ্যাসাইনমেন্টে বি গ্রুপের যে প্রশ্ন, ড্র দি আর্কিটেকচার অফ 8086 মাইক্রোপ্রসেসর। তাহলে এই ডায়াগ্রামটি আপনাকে ড্র করতে হবে। এই আর্কিটেকচার যদি আপনি দেখেন, সেখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল সিস্টেম, বাস রয়েছে, সেখানে ইইউ এবং বিআইইউ দুটো পয়েন্ট বলা হয়েছে। তাহলে এই বিআইইউ, যেটা বাস ইন্টারফেস ইউনিট, এবং এক্সিকিউশন ইউনিট, এই দুটো নিয়ে আমরা আসলে কথা বলবো, যেটা হলো এক্সিকিউশন ইউনিট ইইউ, এবং আরেকটি আছে যেটা হলো আমাদের বাস ইন্টারফেস ইউনিট বা বিআইইউ। আমরা যদি আগের পেজে পুনরায় দেখি, এই ব্লকটিকে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ডটেড লাইন দিয়ে বোঝানো হচ্ছে, এখানে এইটুকুকে বলা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট, আর এই ডটেড লাইনের এই অংশটুকুকে বলা হচ্ছে এক্সিকিউশন ইউনিট। তাহলে আমরা 8086 আর্কিটেকচার, সেটিকে আমরা এখন একটু আলোচনা করব। আমাদের অ্যাসাইনমেন্টের যেহেতু একটা বড় পার্ট হচ্ছে আর্কিটেকচার ড্র করতে হবে, তার মানে আপনাকে অ্যাসাইনমেন্টে এই ডায়াগ্রামটি শুদ্ধভাবে অঙ্কন করতে হবে, এবং এর পরের ধাপে আপনাকে সেটি ব্যাখ্যা করতে হবে তার ফাংশনাল ইউনিট নিয়ে। তাহলে চলুন আমরা ফাংশনাল ইউনিট নিয়ে কথা বলি। Functional unit 8086 microprocessor is divided into two functional units: execution unit, bus interface
ইউনিট। এক্সিকিউশন ইউনিট যেটি করে যে give instructions to BIU stating from where to fetch the data and then decode and execute those instructions. এক্সিকিউশন ইউনিট যেটা করে বাস ইন্টারফেস ইউনিটকে ইনস্ট্রাকশন দেয়, সেই ইনস্ট্রাকশন সে বলে দেয় যে ডেটা কোথা থেকে ফেস করতে হবে, মানে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর সেটি পড়তে হবে, বুঝতে হবে, সেটিকে বলা হচ্ছে ডিকোড করা, এবং এরপরে সেই ইনস্ট্রাকশনগুলোকে এক্সিকিউট করা। সো এক্সিকিউশন ইউনিট বাস ইন্টারফেস ইউনিটকে ইনস্ট্রাকশন দিয়ে থাকে কোথা থেকে ডেটা ফেস করতে হবে, ডিকোড করতে হবে এবং এই ইনস্ট্রাকশনগুলোকে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউশন ইউনিটের মূল কাজ হচ্ছে টু কন্ট্রোল অপারেশনস অন ডেটা ইউজিং দি ইনস্ট্রাকশন ডিকোডার অ্যান্ড অ্যারিথমেটিক লজিক ইউনিট। ইনস্ট্রাকশন ডিকোডার এবং অ্যারিথমেটিক লজিক ইউনিটের সাহায্যে মূলত এই ডাটার উপরে যে সকল অপারেশনগুলো পারফর্ম করা হবে সেগুলো নিয়ন্ত্রণের কাজটি করে থাকে এক্সিকিউশন ইউনিট। সো এক্সিকিউশন ইউনিট অপারেশনস কন্ট্রোল করে, এই অপারেশনগুলো পারফর্ম করা হবে ডেটার উপরে এবং এই কাজগুলো করা হয় ইনস্ট্রাকশন ডিকোডার এবং অ্যারিথমেটিক লজিক ইউনিটের সাথে। এবং আরেকটি মনে রাখতে হবে যে যেটা এক্সিকিউশন ইউনিট সেটা কিন্তু সিস্টেম বাসের সাথে কোনো সরাসরি সংযোগ নেই। আমরা যদি আগের যে ডায়াগ্রামটি আমরা দেখলাম সেটি যদি আমরা দেখি, যেমন এই যে এক্সিকিউশন ইউনিট এবং সেটির সাথে কিন্তু সিস্টেমের যে বাস সেটি কিন্তু ডিরেক্ট কোনো কানেকশন নেই, অর্থাৎ আমাদের সিস্টেম বাস যেটা অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, ডেটা বাস, সেটির সাথে সরাসরি কানেকশন থাকে না। এটা যেটি করে যে ইট পারফর্মস অপারেশনস ওভার ডেটা থ্রু বিআইইউ, অর্থাৎ এক্সিকিউশন ইউনিট সরাসরি সিস্টেম বাস, যে তিন ধরনের বাস রয়েছে যেগুলোকে আমরা সামগ্রিকভাবে বলি সিস্টেম বাস, অর্থাৎ ডেটা বাস, কন্ট্রোল বাস এবং অ্যাড্রেস বাস, এই বাসগুলোর সাথে এক্সিকিউশন ইউনিটের সরাসরি কানেকশন নেই। এটির কানেকশন রয়েছে বিআইইউ এর মাধ্যমে, অর্থাৎ যদি কোনো পারফর্ম সে ডাটার উপরে করতে চায়, কোনো অপারেশন পারফর্ম করতে চাই, তাহলে তাকে বাস ইন্টারফেস ইউনিটের মাধ্যমে দিয়ে ডেটার উপরে অপারেশন পারফর্ম করতে হবে। তাহলে আমরা 8086 মাইক্রোপ্রসেসরকে দুটো ফাংশনাল ইউনিটে বিভক্ত করছি, এক্সিকিউশন ইউনিট এবং বাস ইন্টারফেস ইউনিট। এখন ফাংশনাল পার্ট যদি আমরা দেখি, ফাংশনাল পার্ট যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা বলছি একটা হলো ফাংশনাল ইউনিট আর একটা হলো ফাংশনাল পার্ট। আসলে আমাদের যেটা 6 নম্বর কোশ্চেন সেটা একটু ভুলভাবে লেখা হয়েছে। আমরা যদি বলি এটি আসলে ফাংশনাল ইউনিট না, এটিকে আমরা বলি ফাংশনাল পার্ট। এটা ফাংশনাল ইউনিটের কোশ্চেন, অর্থাৎ ফাংশনাল ইউনিট দুইটা, একটা হচ্ছে অর্থাৎ এটা যেভাবে নেন একটাকে ফাংশনাল ইউনিট বানাতে হবে, একটা ফাংশনাল পার্ট, অর্থাৎ হোয়াট আর দ্য ফাংশনাল units of 8086 microprocessor, আর এটাকে করেন explain about the functional parts of 8086 microprocessor। এই কারেকশনটুকু আপনাদেরকে করে নিতে হবে। প্রথমটা পার্টস হবে, অর্থাৎ 4 বিতে হবে explain about the functional parts of 8086 microprocessor। 8086 মাইক্রোপ্রসেসরের যে সকল ফাংশনাল পার্টগুলো রয়েছে, যেমন অ্যাকুমুলেটর, এইগুলো হচ্ছে ফাংশনাল পার্ট, যেমন অ্যারিথমেটিক লজিক ইউনিট, ফ্ল্যাগ রেজিস্টার, কন্ডিশনাল ফ্ল্যাগ, কন্ট্রোল ফ্ল্যাগস, স্ট্যাক পয়েন্টার, জেনারেল পারপাস রেজিস্টার, এগুলো হচ্ছে ফাংশনাল পার্ট। এরপরে বাস ইন্টারফেসের তার ফাংশনাল পার্টগুলো হচ্ছে ইনস্ট্রাকশন কিউ, তারপরে হচ্ছে সেগমেন্ট রেজিস্টার, ইনস্ট্রাকশন পয়েন্টার, এই কয়েকটা মোটামুটি ভাবে এটি হচ্ছে আপনার ফাংশনাল পার্ট। অর্থাৎ ফাংশনাল ইউনিট হচ্ছে দুটো, একটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট আর বাস ইন্টারফেস ইউনিট। সেই ইউনিটের অধীনে এই ফাংশনাল পার্টগুলো রয়েছে যেগুলো নির্দিষ্ট কাজ করে থাকে। তাহলে একটা হচ্ছে সংক্ষেপে লিখবেন, যেটি হলো এখানে যখন লিখবেন ফাংশনাল পার্টগুলো তখন ভেরি স্পেসিফিক, বিকজ 8086 এ যতগুলো ফাংশনাল পার্ট রয়েছে সেগুলো আপনাকে লিখতে হবে। সেটি অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে শুরু হবে, ফ্ল্যাগ রেজিস্টার, কন্ট্রোল ফ্ল্যাগস, কন্ডিশনাল ফ্ল্যাগস, জেনারেল পারপাস রেজিস্টার, স্ট্যাক পয়েন্টার রেজিস্টার, এগুলো হলো ফাংশনাল পার্ট। আর ফাংশনাল ইউনিট দুইটা, বাস ইন্টারফেস ইউনিট এবং এক্সিকিউশন ইউনিট। তাহলে যখন ফাংশনাল ইউনিট নিয়ে লিখবেন তখন শুধুমাত্র এক্সিকিউশন ইউনিট নিয়ে লেখেন তার, এবং সেই ইউনিটের অন্তর্ভুক্ত ফাংশনাল পার্টগুলোকে শুধু নাম লিখবেন যে এক্সিকিউশন ইউনিট সম্পর্কে, সেটি কি কাজ করে। এরপরে এক্সিকিউশন ইউনিটের অধীনে কি কি ফাংশনাল পার্ট রয়েছে সেগুলো 1 2 3 4 করে জাস্ট নাম লিখবেন। অ্যারিথমেটিক লজিক ইউনিট, ফ্ল্যাগ রেজিস্টার, কন্ডিশনাল ফ্ল্যাগ, কন্ট্রোল ফ্ল্যাগ, জেনারেল পারপাস রেজিস্টার এবং স্ট্যাক পয়েন্ট
রেজিস্টার। আর বাস ইন্টারফেস ইউনিটের সম্পর্কে এখানে ডিসক্রাইব করা আছে, সেটি লিখতে হবে এবং তারপরে তার ফাংশনাল পার্টের জাস্ট নাম লিখবেন। যখন ফাংশনাল পার্টের ডেসক্রিপশন হবে তখন শুধুমাত্র ফাংশনাল পার্টেরই ডেসক্রিপশন হবে, তখন আর বিআইইউ কিংবা ইইউ সেগুলোর ডিটেলস ডেসক্রিপশনে যাবে না। অর্থাৎ একবার যখন ফাংশনাল ইউনিট নিয়ে ডিসকাস করবে তখন ফাংশনাল ইউনিটের উপর জোর দেবেন এবং ফাংশনাল ইউনিটের অধীনে কি কি ফাংশনাল পার্ট রয়েছে সেগুলোর নাম উল্লেখ করবেন। আর দ্বিতীয়বার যখন ফাংশনাল পার্ট নিয়ে আলোচনা করবেন তখন আসলে ইউনিটগুলোর নাম লিখবেন, কিন্তু বিস্তারিত লিখবেন আসলে ফাংশনাল পার্টগুলো নিয়ে। তো অ্যারিথমেটিক, লজিক ইউনিট, ফ্ল্যাগ রেজিস্টার, কন্ডিশনাল ফ্ল্যাগ, এগুলোর নাম জানা থাকলে হবে এবং কোনটার কি কাজ সেটি জানা থাকতে হবে। তো এখানে আমাদের বিস্তারিত আলোচনা আমরা এর আগে করেছি বিধায় আমরা আজকে সেগুলোতে যাচ্ছি না। তো মোটামুটি ভাবে এই 4 নাম্বার সেট, 5 নাম্বার সেট কমপ্লিট। 6 নাম্বার সেটে আমরা সর্বশেষ যেটা পিন কনফিগারেশন, 8086 এর পিন কনফিগারেশন আমরা বোধহয় আলোচনা করেছি, তারপর আমরা একবার রিভিউ করি। সেটি হচ্ছে এই যে পিন কনফিগারেশন, আমরা জানি যে 8086 16 বিটের মাইক্রোপ্রসেসর, কিন্তু এটার পিন হচ্ছে 40 পিনের এবং এটাকে বলা হয় ডিআইপি চিপে পাওয়া যায়। ডিআইপি মানে ডুয়াল ইনলাইন প্যাকেজ, বা যেটা হচ্ছে যে ডুয়াল ইনলাইন প্যাকেজ বা ডিআইপি আইসি চিপ, সেটি এখানে বলা হয়ে থাকে। এই যে 8086 আমরা আগে বলেছি সেটি একটি ডিপ বা ডুয়াল ইনলাইন প্যাকেজ চিপ, 40 পিনের একটি আইসি বাজারে কিনতে পাওয়া যায়, যার প্রথম পিন হচ্ছে গ্রাউন্ড পিন, 40 নম্বর পিন হচ্ছে ভিসিসি পিন। এর মাঝখানে অ্যাড্রেস পিনগুলোকে শুধু অ্যাড্রেস যেগুলো মানে অ্যাড্রেস পিনগুলোকে লেখা আছে এ ডি থেকে, মানে এডি মানে হলো এটা অ্যাড্রেস পিন এবং ডাটা পিন হিসেবে মাল্টিপ্লেক্সিং করা। গ্রাউন্ড পিন রয়েছে, এটা ক্লক পিন, ইন্টারাপ্ট পিন, আমরা এগুলো নিয়ে কথা বলেছি, সো সে কারণে আমরা আর বিস্তারিত আলোচনায় যাব না। শুধু এটুকুই যে আমাদের যে অ্যাসাইনমেন্ট সেটিতে মূলত বলা আছে যে আসলে যে পিন কনফিগারেশন উইথ নেসেসারি ডায়াগ্রাম, তাহলে আপনাকে এই ডায়াগ্রামটি আঁকতে হবে এবং এই পিন কনফিগারেশনটি ব্যাখ্যা করতে হবে যে কোন পিনের কাজ কি, সেটি এখানে খুব সুন্দর করেই কোন পিনের কি কাজ সেটি আপনি অলরেডি জানেন। তো এখানে খেয়াল করবেন যে আমরা যখন পাওয়ার সাপ্লাই দিই মাইক্রোপ্রসেসরে, যখন পাওয়ার সাপ্লাই দিই তখন এই 40 নম্বর পিন ভিসিসিতে মূলত 5 ভোল্টের ডিসি সাপ্লাই দিতে হবে। 8086 একটি 5 ভোল্টের ডিসি সাপ্লাইতে চলবে এবং গ্রাউন্ডিং করা হবে মূলত যেটা হচ্ছে 1 নম্বর পিন, যেটা হলো ভিএসএস, এবং 20 মূলত আমরা যে গ্রাউন্ডিং পিন রয়েছে সেটি, অর্থাৎ ভিএসএস পিন 1 এবং 20 1 আর 20, এই দুটো হচ্ছে গ্রাউন্ডিং পিন। 40 নাম্বার হলো 5 ভোল্ট ডিসি সাপ্লাই আমরা সেখানে দেব। আচ্ছা, যদি আমরা ক্লক সিগন্যাল দিতে চাই 19 নাম্বার পিন সেখানে রয়েছে। 19 নাম্বার পিনে আমরা ক্লক সিগন্যালটি প্রোভাইড করে থাকি থ্রু পিন নাম্বার 19। এই ক্লক সিগন্যাল মূলত প্রসেসরের টাইমিং এর জন্য, প্রসেসর যে অপারেশনগুলো পারফর্ম করে তার টাইমিংটা সে কাউন্ট করে এই ক্লক সিগন্যালের উপরে। সো ক্লক সিগন্যাল প্রোভাইডস টাইমিং টু দি প্রসেসর ফর অপারেশনস। তো আমরা অলরেডি জেনেছি যে 8086 এর 3টা ভার্সন অ্যাভেলেবল ডিপেন্ডিং অন দি ফ্রিকোয়েন্সি। একটা হচ্ছে 5 মেগাহার্টজের, 8 মেগাহার্টজের, 10 মেগাহার্টজ। এখন আপনাকে যদি আমরা ভাইবাতে জিজ্ঞেস করি যে 8086 মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড কত বা ক্লক সিগন্যাল কত বা ফ্রিকোয়েন্সি কত, তখন আপনাকে বলতে হবে এটার ফ্রিকোয়েন্সি ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ভার্সনস, কারণ 8086 এর 3টা ভার্সন অ্যাভেলেবল। 8086 যেটা সেটি 5 মেগাহার্টজের, যেটা 80862 সেটা 8 মেগাহার্টজের, কিংবা যেটা সি 80861 সেটি মূলত 10 মেগাহার্টজের। সো ক্লক সিগন্যাল বা ফ্রিকোয়েন্সি সেটি আসলে ভিন্ন ভিন্ন ভার্সনের জন্য ভিন্ন ভিন্ন। অ্যাড্রেস বাস, ডেটা বাস, যেটা এডি বাস অর্থাৎ এডি 0 থেকে এডি 15 পর্যন্ত, যেটা সেগুলো হচ্ছে যে মূলত অ্যাড্রেস ডেটা বাস। এইটা হলো যে এডি 0 থেকে এডি 15 এগুলোই মূলত অ্যাড্রেস পিন বা এগুলো আমাদের ডেটা পিন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। মানে প্রথম ধাপে, মানে যখন হচ্ছে যে ট্রান্সফার হয় ডেটা ফার্স্ট ক্লক সাইকেলে, এই পিনগুলো অ্যাড্রেস পিন হিসেবে কাজ করে, আর তারপরে এগুলো ডেটা ক্যারি করে। অর্থাৎ এই পিনগুলোর সাহায্যে আমরা একই সাথে অ্যাড্রেস ক্যারি করতে পারি, আবার ডেটা ক্যারি করতে পারি, কিন্তু নাম্বার অফ বিট সেম, 16 বিটের অ্যাড্রেস অথবা 16 বিটের ডেটা আমরা ক্যারি করতে পারি। ডিউরিং দি ফার্স্ট ক্লক সাইকেল ইট ক্যারিজ 16 বিট অ্যাড্রেস এবং আফটার দ্যাট ইট ক্যারিজ 16 বিট ডেটা। আর কিছু আছে যেটা হলো A16 থেকে A19 আছে একটা পিন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে
38 নাম্বার পিন, 37, 36 এবং 35। এখানে 4টা পিন রয়েছে, অবলিক দিয়ে এস দেয়া আছে। এস মানে স্ট্যাটাস পিন, তার মানে এখানে এগুলো এ অথবা এস, অর্থাৎ অ্যাড্রেস পিন অথবা, মানে আমরা জানি যে 8086 হচ্ছে 20 অ্যাড্রেস লাইন, 20টা অ্যাড্রেস লাইন রয়েছে। তো 16টা অ্যাড্রেস লাইন ডাটা লাইনের সাথে মাল্টিপ্লেক্সিং করা মানে হলো এটা প্রথমে অ্যাড্রেস ক্যারি করবে প্রথম ফার্স্ট ক্লক সাইকেলে, এরপরে ডেটা ক্যারি করবে। তার মানে এই পিনগুলোকে অ্যাড্রেস পিন হিসাবেও ব্যবহার করা যায়, ডেটা পিন হিসাবেও ব্যবহার করা যায় যখন যেরকম প্রয়োজন হবে। আর বাকি 4টা পিন মাল্টিপ্লেক্সিং করা আছে স্ট্যাটাস পিনের সাথে, অর্থাৎ এই পিনগুলো আমরা অ্যাড্রেস পিন হিসেবে ব্যবহার করতে পারি, অর্থাৎ ডিউরিং দি ফার্স্ট ক্লক সাইকেল এই 4 বিট অ্যাড্রেস ক্যারি করবে এবং এরপরে সে স্ট্যাটাস সিগন্যাল ক্যারি করবে। সো অ্যাড্রেস স্ট্যাটাস বাস বা অ্যাড্রেস স্ট্যাটাস লাইন বা অ্যাড্রেস স্ট্যাটাস পিন যেগুলো আছে 4টা, these are 4 address status buses. During the first clock cycle it carries 4-bit address এবং later it carries status signal. এরপরে BHE, এটা একটা সিগন্যাল আছে BAC সিগন্যাল, যেটা আমরা 34 নম্বর পিনে দেখতে পাচ্ছি BAC এবং S7। আমরা বলছি যে S7 যেটা স্ট্যাটাস, বেসিক্যালি আমরা বলছি যে BAC স্ট্যান্ডস ফর বাস হাই এনাবল। ভাইবাতে এটি জিজ্ঞেস করা হতে পারে যে বাস হাই এনাবল পিন কত নাম্বার পিন? বাস হাই এনাবল হচ্ছে 34 নাম্বার পিন বা BHE পিন। সো এটা পিন নাম্বার 34 এবং ইউজ টু ইন্ডিকেট দ্য ট্রান্সফার অফ ডেটা ইউজিং ডেটা বাস। সো ডেটা বাস যেটা আছে D8 থেকে D15 থেকে D15 যে ডেটা বাস রয়েছে সেই ডেটা বাসের মধ্য দিয়ে যেটা হচ্ছে ট্রান্সফার অফ ডেটা সেটি নির্দেশ করার জন্য বাস হাই এনাবল। এরপরে রিড রয়েছে, রিড পিন রয়েছে, রেডি পিন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেট পিন আছে 21-এ, রেডি পিন আছে 22-এ। যদি আমরা রিড পিন দেখি, রিড পিন সেটি রয়েছে 32 নম্বর পিনে এবং আরডি দিয়ে চিহ্নিত করা আছে। উপরে বার থাকার অর্থ হচ্ছে এটা অ্যাক্টিভ লো। সো 32 নম্বর পিন রিড পিন সেইগুলো জিনিস, এবং ইট ইজ অ্যাভেলেবল অ্যাট পিন 32 অ্যান্ড ইজ ইউজ টু রিড সিগন্যাল ফর রিড অপারেশন। রিড করা মানে মেমোরি থেকে ডাটা প্রসেসরে নিয়ে আসা, আর রাইট করার অর্থ হচ্ছে প্রসেসর থেকে ডেটা মেমোরিতে রেখে আসা। 22 নম্বর পিন আমরা যদি লক্ষ্য করি সেখানে একটা রেডি কথাটা লেখা আছে, অর্থাৎ এই 22 নম্বর পিনকে আমরা বলবো রেডি পিন, এবং এটা হলো যে অ্যাকনলেজমেন্ট সিগন্যাল ফ্রম আইও ডিভাইস, ইনপুট বা আউটপুট ডিভাইস থেকে একটি অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠানো হয় যে ডেটা ইজ ট্রান্সফার্ড। যখন এটা হাই থাকে এটার মানে হলো যে ডিভাইস ডাটা ট্রান্সফার করার জন্য এখন সে রেডি অবস্থায় আছে। তার মানে 22 নম্বর পিনে যদি আমরা 1 পাই বা হাই সিগন্যাল পাই, তার মানে হলো ডিভাইসটি এখন ডেটা ইনপুট ডিভাইসে কিংবা আউটপুট ডিভাইসে ট্রান্সফার করার জন্য প্রস্তুত। কিন্তু যদি এটি লো থাকে তার মানে অপেক্ষা করো, আমি এখনো রেডি নই, ওয়েট স্টেটে রাখা হয় তখন সিগন্যালটাকে, অর্থাৎ ট্রান্সফার করার জন্য, ডেটা ট্রান্সফারের জন্য যদি রেডি অবস্থায় থাকে তাহলে এই সিগন্যালটি 1 থাকবে, 22 নম্বর পিনে 1 থাকবে। আর যদি লো থাকে তার মানে এটি ওয়েট স্টেটকে নির্দেশ করে। 21 নম্বর পিন আমরা দেখতে পাচ্ছি রিসেট পিন। রিসেট করার অর্থ হচ্ছে যে অপারেশন সে পারফর্ম করছিল এক্সিকিউশন যেটি, সেটি আবার রিস্টার্ট করা। সো রিসেট পিন ইজ ইউজড টু রিস্টার্ট দি এক্সিকিউশন। প্রসেসর যা করছিল, প্রেজেন্ট অ্যাক্টিভিটি যেটা থাকুক সেটিকে ইমিডিয়েটলি টার্মিনেট করা, অর্থাৎ যা করছিল সেটিকে স্থগিত করার কাজটি করা হয় এই পিনের মাধ্যমে। ইট কজেস দি প্রসেসর টু ইমিডিয়েটলি টার্মিনেট ইটস প্রেজেন্ট অ্যাক্টিভিটি। এবং রিসেট পিন আমরা যে সকল পিনের লেখার উপরে আমরা বার চিহ্ন আছে সেগুলোকে আমরা বলি অ্যাক্টিভ লো, যেগুলোর উপরে বার চিহ্ন নেই সেগুলোকে আমরা বলি অ্যাক্টিভ হাই। রিসেট পিনটা হচ্ছে অ্যাক্টিভ হাই, তার মানে 21 নম্বর পিনে 1 দেওয়ার অর্থ হচ্ছে প্রসেসর তুমি যা করছিলে এখানে টার্মিনেট করো ইমিডিয়েটলি। The signal is active high for first 4 clock cycles. This signal is active high for the first 4 clock cycles to reset the microprocessor. তাহলে মাইক্রোপ্রসেসরকে যদি আমরা রিসেট করতে চাই মানে হলো মাইক্রোপ্রসেসর প্রেজেন্টলি যে কাজ করছিল সেটাকে ইমিডিয়েটলি টার্মিনেট করার কাছে যদি করতে চাই তাহলে the signal is active high for the first 4 cycles. প্রথম 4টা সাইকেল হাই সিগন্যাল পাঠাতে হবে, তাহলে মাইক্রোপ্রসেসরের রিসেট পিনে 1 যাবে এবং
মাইক্রোপ্রসেসরটি তার যে কারেন্ট এক্সিকিউশন প্রেজেন্ট অ্যাক্টিভিটি সেটি টার্মিনেট করে দিবে। ইন্টারাপ্ট পিন রয়েছে 18 নম্বর পিনে, আমরা দেখতে পাচ্ছি INTR ইন্টারাপ্ট পিন। সেটির কাজ বলা হচ্ছে যে এটা হলো interrupt request signal which is sampled during the last clock cycle of each instruction to determine if the processor considered this as interrupt or not. So interrupt সম্পর্কে আমরা বিস্তারিত যাব না, তবে এটুকু বলার সেটা হলো যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল হচ্ছে এমন একটি সিগন্যাল যে প্রসেসর কারেন্টলি যে ইনস্ট্রাকশন এক্সিকিউট করছিল সেটি এখনই থামিয়ে অন্য কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করার প্রয়োজনীয়তা পড়লে তখন এই ইন্টারাপ্ট সিগন্যাল জেনারেট করা হয় এই পিনের মাধ্যমে। 17 নম্বর পিন যেটিকে বলা হচ্ছে NMI। NMI অর্থ নন মাস্কেবল ইন্টারাপ্ট, এটিও একটি ইন্টারাপ্ট সিগন্যাল। তো এটি নিয়ে ডিসকাস করতে গেলে আমাদের মূল থিম থেকে আমরা সরে যাব, সেই কারণে আমরা এটা নিয়ে আলোচনা করছি না। শুধু মনে রাখতে হবে যে NMI অর্থ হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট, যেটি 17 নম্বর পিনে পাওয়া যায়। এটা মূলত S ট্রিগার্ড ইনপুট হুইচ কজেস অ্যান ইন্টারাপ্ট রিকোয়েস্ট টু দি মাইক্রোপ্রসেসর। এটার মাধ্যমে আমরা মাইক্রোপ্রসেসরের কাছে ইন্টারাপ্ট সিগন্যাল পাঠিয়ে থাকি। এরপরে আমরা দেখি যে MN যে পিনটি রয়েছে সেটি হচ্ছে 33 নম্বর পিনে, অর্থাৎ মাইক্রোপ্রসেসরটি ঠিক কোন মোডে অপারেশন হবে সেটি আমরা নির্ধারণ করে দিই, যেটি 33 নম্বর পিনে রয়েছে MN বা ম্যাক্সিমাম মোড, অর্থাৎ মিনিমাম মোড নাকি ম্যাক্সিমাম মোড কোন মোডে অপারেশন হবে সেটি। তো এভাবে করে ধারাবাহিকভাবে এখান থেকে প্রত্যেকটা পিন কনফিগারেশন সেটি আলোচনা করতে হবে সংক্ষেপে, যে কোন পিনের কাজ কি। এটি জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা মাইক্রোপ্রসেসর দিয়ে সিস্টেম ডিজাইন করব, মানে একটা নতুন একটা হার্ডওয়্যার সিস্টেম দাঁড় করাবো, তখন এই কোন পিনের সাথে কিভাবে কানেকশন এস্টাবলিশ করতে হবে সেটি জানতে গেলে আপনাকে পিন কনফিগারেশন জানতে হবে। তাহলে পিন কনফিগারেশনটি ব্যাখ্যা করতে হবে। এই ছিল গ্রুপ বি এর 3 সেট কোশ্চেন। তাহলে এটা হবে ফাংশনাল পার্ট আর এটা হবে ফাংশনাল ইউনিটস, অর্থাৎ এটা চেঞ্জ হবে, এটা একটু কারেকশন করতে হবে, যে এক্সপ্লেন অ্যাবাউট দি ফাংশনাল পার্টস অফ 8086 মাইক্রোপ্রসেসর, আর এটা যেভাবে আছে সেভাবেই। তো যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরের ভিডিও লেকচারে আমরা গ্রুপ সি এর 3টি কোশ্চেন নিয়ে আলোচনা করব, যাদের হচ্ছে রোল নাম্বার 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33, 36, 39 এবং 42 তাদের জন্য আমাদের পরের লেকচারে আমরা এই 3টা টপিক নিয়ে কথা বলবো, এবং এই প্রত্যেকটাই আসলে আমাদের ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা যখন ভাইবার কোশ্চেন সেট করব বা ভাইবার নিব, তখন ডেফিনেটলি এই 9টা প্রশ্নের আলোকেই আপনাদেরকে প্রশ্ন করবো, যার ফলে এই 9টি প্রশ্নের উত্তর জানা থাকলে আপনার মিড টার্মের ভাইবার 10 মার্কস আপনি খুব ভালো করেই পূর্ণ মার্কস পাবেন। এবং মনে রাখবেন যে ভাইভাতে আপনার মোটামুটি ভাবে 10টি প্রশ্ন করা হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 হিসেবে। আপনি যদি 8টি প্রশ্ন ঠিকভাবে উত্তর দিতে সক্ষম হন তাহলে 8 মার্কস পাবেন, সেভাবে আপনাকে মার্কিং করা হবে। সো দুশ্চিন্তার কোনো কিছু নেই। CSE 3 to 7 মাইক্রোপ্রসেসর সিস্টেমস এন্ড ইন্টারফেসিং এই কোর্সটিতে আপনি ভালো মার্কস পাবেন। তো আজকের লেকচার এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুনে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথেই থাকুন।